শেখ হাসিনা আপনি হাজার সমালোচনা করেন ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে একজন সাহসী মহিলা এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। তার কিন্তু ভাই সাহস আছে। 1/11 সময় দেখছি আমরা, আমেরিকা চলে গেছে, আমেরিকা থেকে তারা সবাই বলছে আপনি যায়েন না, সে কিন্তু দেশে চলে আসছে। তো এখন সাহস দুঃসাহস অনেক কিছু হতে পারে। ধরলাম এই সাহসটা তার জন্য ক্ষতিকর, ধরে নিচ্ছি কথার কথা, ক্ষতিটা কী হবে? তাকে নিয়ে আপনি জেলে ঢোকাবেন, ঠিক আছে, ঢুকালে পরে কী হবে? তাহলে ফাঁসি দিয়ে দিবেন, কারণ তার মধ্যে তো ফাঁসি রায় আছে। অথবা আপিল হবে, আপিলের দিন এখনও হবে কিনা আমি জানি না, ডিসেম্বরে আসলে বোধহয় আপিলের মেয়াদ থাকবে কিনা আমি বলতে পারবো না, মনে হয় থাকবে না। তাহলে আপনি তার ফাঁসিতে চয় দিলেন, তারপর কি হবে? তারপরে কি হবে? তারপরে কিন্তু সহজ কিছু হবে না। তারপরে যেটা হবে সেটার আফটার ইফেক্টে কিন্তু গভর্নমেন্টকে ভাবতে হবে। বাংলাদেশে একটা অস্থিরতা আর কতদিন চলবে ভাই? কাজেই আমি জানি না উনি কেন এগুলি বলেন, কেন বলেন না, অথবা সরকার কীভাবে হ্যান্ডেল করবে, আমি এগুলি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস হলো কি জানেন, আমি নিজে সবসময় মনে করি যে দেশে অস্থিরতা বেশি দিন থাকা ঠিক না। দেশটাকে একটা, আপনি দেশটাকে যদি গড়তে চান, সামনের দিকে নিতে চান, দেশটাকে দয়া করে বিভক্ত করেন না। ফুয়াদ ভাই এখানে আছেন, উনি ওনার পলিটিক্যাল পার্টি আর ওনার একটা আছে, ওনাদেরও একটা ভয়েস আছে। কিন্তু আমি সকল পলিটিক্যাল পার্টিকে বলি যে আপনারা বিভক্তি রাজনীতি আর করেন না। যে খারাপ, সে সমাজে খারাপভাবে চলবে, লোককে তাকে খারাপ বলবে, তাকে লোকে ভোট দিবে না। কিন্তু সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন। ওই তুমি বাদ, তুমি এই দেশে নাগরিকই না, যাও, তুমি কোনো কথা বলতে পারবে না। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা না আলটিমেটলি দেশের জন্য লং রানে কোনো উপকার আসবে না, এটা আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি। আর ফরদ ভাই যে কথাটা বললো যে আওয়ামী লীগ মানে যে দলটাকে দেশ থেকে একবার পালাইয়া যেতে হয় তারা আর ব্যাক করতে পারে না, এটা হয়তো অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় নাইও। কিন্তু কি আছে কি নাই তার উপর আগামীকালকে হবে এটাও ঠিক না। আবার বৃষ্টির দিনে বজ্রপাত হয়, শুক্রবার সময় বজ্রপাত হয়, হতেই পারে। এই যে মার্কোস চলে গেছিল ওটা ফিলিপিন্স থেকে, তার পোলা তখন ওই দেশের করে সরকার প্রধান, তারই ছেলে, ওই পার্টি। তো এগুলো হবে না একদম তা তো না। তো এখন কোশ্চেনটা হলো কি, মানুষ অনেক কিছুই ভাবে। বিষয়টা হলো যে বর্তমান সরকার যদি আওয়ামী লীগের আসার প্রয়োজনীয়তাটাকে জনমনে বুঝাতে পারে যে ওকে ছাড়াও তোমাদের চলবে, দেখো না আমি কত ভালো করতেছি, তাহলে মানুষ চুপচাপ থাকবে। আর সরকার যদি সেই কাজটা, যে জিনিসটা ডক্টর ইউনূস পারে নাই, ডক্টর ইউনূসটা একটু সুবর্ণ সুযোগ পাচ্ছিল, কিন্তু সেটা পারে নাই করতে। এখন দেখা যাচ্ছে যে ইউনূসের আমলে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। যদি সে ঠিকঠাক মতো চালাইতে পারতো, মানুষ তো ভুলেই যেত আওয়ামী লীগের কথা, কিন্তু সে তো পারে নাই। ধীরে 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 আওয়ামী লীগ, আপনার রাস্তাঘাটে যান, আমি তো রাস্তাঘাটে যাই তো, অনেক সময় দেখা সাক্ষাৎ হয়, লোকজন তো কথাবার্তা বলে, শুনি তো। এটা তো শোনার জন্য আওয়ামী লীগকে খেদানো হয় নাই। যে কথা শুনি এটা শুনতে তো আমি চাই না, কিন্তু শুনি তো। জুলাই গণঅভ্যুত্থানে যে হতাহতের ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার নেতৃত্বাধীন, সেই ঘটনার জন্য শেখ হাসিনা তো ক্ষমা চায়নি, তাদের দলের নেতাকর্মীরা ক্ষমা চায় না, যার ফলশ্রুতিতে আওয়ামী লীগে ফিরে আসার। এখানে একটা জিনিস আমি বলি আপনাকে, 24-এর গণঅভ্যুত্থানে যে ঘটনাবলী ঘটছে, যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে, এর জন্য আওয়ামী লীগ সরকার দায়ী, শেখ হাসিনা সরকার দায়ী। ধরেন পঞ্চগড়ে আওয়ামী লীগের যে সভাপতি, ইউনিয়ন সভাপতি, সে দায়ী। যদি সে অভ্যুত্থানে বিরোধী থাকে তাহলে তো বিরোধীতা কি আপনি কিভাবে? অনেক সময় আমরা দেখেছি তো, ওই সময় কি ও বলছে যে হ্যাঁ শেখ হাসিনা আমি আপনার সঙ্গে আছে, আপনারা করেন, আর ওইটা শুনে শেখ হাসিনা গুলি করছে না, তা তো না। তাইলে বিষয়টা হলো কি যে আপনি একটা ঘটনার জন্য সবাইকে দায়ী করেন না। সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, বাকি ভাই সবাইকে দায়ী করলে আর কেউ থাকবে না, সবাই মিলে এই একাম করে নাই। তো এখন এই ঘটনাগুলির জন্য আওয়ামী লীগের উচিত ছিল ক্ষমা চাওয়া, আমি মনে করি পার্সোনালি ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই ক্ষমা চাওয়ার মতো উদ্যোগ আপনি নিয়েছেন, নেন না কেন? সরকারই তো নিতে পারে ইচ্ছা করলে। ক্ষমাটা সে কোথায়, কার কাছে চাবে? 1 নম্বর। 2 নম্বর, প্রথম দিকে কয়েকদিন দেখেন আওয়ামী লীগের, আমি যেটা মনে করি আওয়ামী লীগের ওই সময় সরকারে যারা ছিল, আওয়ামী লীগ দল যারা চালাতো, সেন্ট্রাল কমিটিতে যারা ছিল, আওয়ামী লীগের বিভিন্ন এমপি যারা ছিলেন, এরা প্রত্যেকটা লোককে আপনি দায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার বাইরে এরকম লোক খুঁজতে সারা দেশে কত হবে? 10,000 হবে, 50,000 হবে, 1 লাখ হবে,
এর চেয়ে বেশি আপনি পাবেন না যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল। তো তাদের কি হবে? তাদের কি রাজনীতি করার অধিকার থাকবে না? এটা কি আপনি বলবেন না এই আওয়ামী লীগের রাজনীতি এর জন্য দায়ী? যদি আপনি বলেন আওয়ামী লীগের রাজনীতি কি 2014 থেকে শুরু হয়েছে নাকি রে ভাই? এর আগে আওয়ামী লীগের রাজনীতি ছিল না? অবশ্যই ছিল। তাহলে এত সহলিগত, হ্যাঁ আপনার হয়তো ব্যক্তিগত একটা ক্রোধ থাকতে পারে, রাগ থাকতে পারে, কই ওই যে ক্ষমা চাওয়ার কথা বলতেছেন, ক্ষমা তো জামাতও চায় না। জামাত চাইছে ক্ষমা পর্যন্ত, জামাত ওই সময় এই রাজনীতি করে নাই। ওই সময় যে গণহত্যা হয়েছে, ওই গণহত্যার প্রতি কি জামাতের রাজনীতি ছিল না? জামাত ক্ষমা চাইছে? চায় নাই তো। আমাদের এখানে আওয়ামী লীগও চায় নাই, জাসদও চায় নাই, ওয়ার্কার্স পার্টিও চায় নাই। চাওয়া উচিত আমি মনে করি। তোমরা তো ভুল করছো রে ভাই। জি, যেতে চাই ব্যারিস্টার সাজ্জামান ফুয়াদ। আমরা একটি অন্য প্রসঙ্গে যেতে চাই, যেহেতু আজকে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে কোনোভাবে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার তিনি করেছেন। এক্ষেত্রে আবার এনডিটিভির একটি প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনায় চীনের যে সহযোগিতার কারণে ভারতের একটা উদ্বেগ রয়েছে। এই উদ্বেগটা কি কোনো প্রধান কারণ হয়ে যাবে কিনা ভারতের উদ্বেগটা? যদিও চীনের রাষ্ট্রদূতের জবাবও দিয়ে দিয়েছেন। আপনি কি মনে করেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কতটা সহজ বা করা যাবে কিনা, যেহেতু আওয়ামী লীগ আমলে আমরা বারবার পিছাতে দেখেছি? আচ্ছা, মাসুদ ভাইয়ের একটু রেসপন্স করি। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আর সরকার আলাদা করার এই চেষ্টাটা কিন্তু গণহত্যাকে ছোট করার একটা অ্যাটেম্প্ট হয়ে যাবে আর কি। মাসুদ ভাই হয়তো গুড ফেথে বলে থাকতে পারেন। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ সরকারটা জিনিস কাঠামোটা কি, সে কিসের উপরে ভিত্তি করে তার এই সকল কর্মকাণ্ড করেছে? দেখেন, শুধু কি পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন গুলি করেছে? গুলি কি আওয়ামী লীগ করে নাই? ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ছেলেপেলের হাতে কি আমরা অস্ত্র দেখি নাই? শত শত খুন গত 15, 16, 17 বছরে, হাজার হাজার খুনের সাথে কি এই বাহিনীগুলো জড়িত ছিল না? তারা বিরোধী দলের নেতা, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির ধরে ধরে পিটায়া তারপরে হচ্ছে থানায় সোপর্দ করে নাই? এদের বাড়িঘর সহায় সম্পত্তি দখল করে নাই? এলাকা ছাড়া করে নাই? 1,34,000 মিথ্যা মামলা সব কি পুলিশ করেছে? পুলিশকে দিয়ে এরা করায় নাই? তাহলে প্রশ্ন হচ্ছে, এবং আপনার মনে থাকার কথা 14 দলের মিটিং হওয়ার পরে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, আপনার মনে আছে? এবং সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে মিলিটারি ডিপ্লয় করা হবে, শুট অন সাইট পলিসি এনফোর্স করা হয়েছে, মিলিটারি ডিপ্লয় করা হয়েছে 14 দলের মিটিংয়ে কিন্তু, এবং সেটা গণভবনে হয়েছে। তো 14 দলের ভিতরে কি আওয়ামী লীগও দল আকারে উপস্থিত ছিল না? এই গণহত্যার জন্য বাহিনীগুলোকে নামানো, এমার্জেন্সি কল করা, মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কালেকটিভলি তো এইগুলো করেছে। তারপরে হচ্ছে কাঠামোগতভাবে দেখেন, এই যে স্থানীয় পর্যায়ে যত নির্বাচিত লোক ছিল, সোকল্ড নির্বাচন ছাড়া যারা এই পদগুলো দখল করেছিল, এরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা না? ওয়ার্ডে, ইউনিয়নে, মহানগরীতে, বিভিন্ন কমিটিতে এরাই তো এই কাজগুলো করেছে। এরাই তো লুটপাট কি শুধু আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরা পালাইছে, এমপিরা পালাইছে? গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে লোকজন পালায় নাই? আমাদের অধিকাংশ গ্রামে গঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো পলাতক, যারা বিএনপির সাথে লিয়াজো করে টাকা পয়সা দিয়ে টিয়া ম্যানেজ করে থাকতে পারতে থাকতেছে, বাইরে পাঠাইছে। প্রশ্ন হচ্ছে আপনি কাকে কতটুকু শাস্তি দেবেন, তার অপরাধ কতটুকু? ধরেন ওই জেলার ইউনিয়নের যে আওয়ামী লীগের সভাপতি যার কথা বলছেন মাসুদ ভাই, যে তার অপরাধ হাসিনার অপরাধের সমান না। হাসিনার যদি মৃত্যুদণ্ড হয় এই হাজার হাজার খুনের জন্য, তার এইরকম একটা ফ্যাসিস্ট কাঠামো টিকিয়ে রাখার জন্য, এরকম একটা জঙ্গি গোষ্ঠীকে 17 বছর টিকিয়ে রাখার জন্য তার হয়তো 6 মাস হইতে পারে, 9 মাস হইতে পারে, অথবা কোনো কিছু হইতে পারে না। সে হয়তো একটা কমিশনের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করবে যে আমি এই ফ্যাসিবাদী কাঠামোর সাথে জড়িত ছিলাম, এটাই আমার ভুল। তাহলে আপনি কি করবেন? আমি ইতিমধ্যে আপনার অনেক প্রসেস হইতে পারে, তওবা কমিশন হইতে পারে। আমি এটার একটা ডিটেল প্রস্তাবনা আপনার সাথে সহ বিভিন্ন জায়গায় বলেছি যে আমাদের একটা পাবলিক হিয়ারিং কমিশন করা দরকার, গণশুনানি কমিশন, যেটা আমেরিকাতে সিনেট হিয়ারিং হয়, কংগ্রেশনাল হিয়ারিং হয়, ব্রিটিশ পার্লামেন্টে হয়, যেখানে আপনার দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে যেখানে যেখানে গণহত্যা হয়েছে সেরকম বহু দেশে এরকম কাঠামোগত গণশুনানি আছে, যেখানে এসে ভিকটিমরা কথা বলবে, রাজনীতিবিদরা কথা বলবে, সাংবাদিকরা কথা বলবে, মানবাধিকার কর্মীরা কথা বলবে, আওয়ামী লীগের নেতা কর্মীরা গিয়ে কথা বলবে, তারা গিয়ে কনফেশন করবে যে কে কতটুকু অন্যায় করেছে, করে নাই, এবং তখন আপনি ফৌজদারি মামলা হিসাবে হিসাব করবেন। সেক্ষেত্রে তো মাসুদ ভাই বলছেন যে আওয়ামী লীগ ক্ষমতা কেন চাইবে? জামাত তো ক্ষমতা চায়নি, জাসদ ক্ষমা চায়নি, সেটার জন্য দায় কার? সেই দায় কি আমাদের জেনারেশনের, মানে 2024-এর গণ অভ্যুত্থান যারা করছে তাদের দায়? এটা তো ওনাদের জেনারেশনের ফেইলিওর,
যারা গত 40-50 বছর ধরে পলিটিক্স করছে, পলিটিক্যাল পার্টিসগুলো, তাদের কালেকটিভ ফেইলিওর যে তারা সেই কাজটা কেন করতে পারে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি 24-এর ফ্রেমকে তো 24-এর মতো করে ডিল করবেন, আপনি কি 71-এর ফেইলিওরটাকে কন্টিনিউ করতে চান? ওখানে কাউকে দোষী করা যায় নাই, অ্যাকাউন্টেবল করা যায় নাই, সো 24টা অন অফ করে দেবো, মানে এইটা তো হইতে পারে না। আপনি পুরাতন একটা অপরাধের বিচার করতে পারেন নাই, এই জন্য কি আপনি 24-এর অপরাধের বিচার করবেন না? তাহলে কাঠামোগতভাবে তো এই জিনিসকে আমরা মেনে নিতে পারি না। যারা গণহত্যা ধ্বংস করেছে, তারা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর, আপনি বাজেট নিয়ে আলোচনা করবেন, এই বিএনপিকে এখন আমরা যত সমালোচনা করব, এর প্রত্যেকটা সমালোচনার রসুনের কোয়া তো আপনার আওয়ামী লীগের মধ্যে, তার 17-18 বছরের শাসনের যে কাঠামো, যেগুলো আমরা এখনো ফেস করতেছি। সেই জন্য হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে গণশুনানি কমিশন করেন, অনেকগুলো মডেল আছে, আমি অনেকগুলো মডেলের কথা এর আগে বিভিন্ন সময় বলেছি। আপনি সাউথ কোরিয়ান মডেলের কথা বলবেন, অথবা জার্মানির মডেলে যাবেন, অথবা হচ্ছে আপনি রিসেন্ট কোনো মডেল আপনি আবিষ্কার করবেন, রুয়ান্ডার মডেলে যাবেন, এগুলো নিয়ে কথা বলেন, সরাসরি কথা বলেন, কি অপশনে যাবে। কিন্তু পলিটিক্স ইজ অন্য জিনিস, পলিটিক্যালি তার কোনো স্পেস থাকতে পারবে না এই কাজের পরে, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রথম কথা হচ্ছে যে উদ্বেগ দেখেন কিনা, রাইট, প্রশ্ন হচ্ছে যে ভারতের উদ্বেগ থাকা না থাকার বিষয়ে আপনি আলাপ করতে পারেন, কিন্তু প্রশ্ন যে জিনিসটা আমার করা দরকার সেই জিনিসটা আমাকে করতে হবে। আমি ধরেন যদি বেশি পেঁয়াজের চাষ করে আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাই, আমার আর পেঁয়াজ ভারত থেকে আমদানি করার না লাগে, এই প্রশ্নটা কি ভারতের উদ্বেগের সাথে সংশ্লিষ্ট, অথবা আমার কিছু যায় আসে কিনা? আমি যদি এখানে পদ্মা ব্যারেজ করে আমার 34-35টা জেলার কৃষক, আমার যারা জেলেরা আছেন, আমার যারা ওই পাড়ের মানুষগুলো আছেন, কোটি কোটি মানুষ, তারা যদি সচ্ছল জীবনযাপন করতে পারে, তাহলে সেটা নিয়ে কি ভারতের উদ্বিগ্ন হওয়ায় আমার কিছু যায় আসে কিনা? আমি যদি সীমান্ত পাহারাদার বাড়াই সংখ্যায়, সীমান্তে আমি আধুনিক অস্ত্র দেই, আমি যদি ক্যামেরা লাগাই, রাতের ভেতরে নাইট ভিশন ক্যামেরা দেই, এইটা করাই, রাডার বসাই, তারপরে ড্রোন ইউজ করি, এতে কি ভারতের উদ্বিগ্নতায় আমার কিছু যায় আসে কিনা? প্রথম কথা হলো আমার যায় আসে না, কিছু যায় আসে না। আমি যেটা করব আমার দেশের স্বার্থে এটা করা দরকার কিনা, তারপরে হবে বলে মনে হয়, হবে কিনা সেটা অন্য আলোচনা। বাট কনসার্নের কথা বলছি, যে দিল্লির এখানে কনসার্ন আছে, এটাতে প্রথম কথা হচ্ছে আমার কিছু যায় আসে না কার কি কনসার্ন আছে। দ্বিতীয়ত হচ্ছে তারপরও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তার সাথে আপনি কথা বলেন, কি কনসার্ন আপনার বলেন আমাকে, আপনার কোন কনসার্ন আছে যেটা আপনার সভরেন্টিকে এফেক্ট করতেছে, যেটা আমি কাজটা করলে আপনার ক্ষতি হবে। আপনি কি আমার কোনো কনসার্ন মেনেছেন? আপনি যে সেই 74-75 সাল থেকে ফারাক্কা ব্যারেজ চালু করে রাখছেন, আপনি যে 54টা অভিন্ন নদীতে বাদ দিয়ে রাখছেন, আপনি কি কোনোদিন আমার কনসার্ন বোঝার চেষ্টা করেছেন?